ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফার সংলাপ, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি, প্রধানমন্ত্রীর মেয়াদ উন্মুক্ত রাখার প্রস্তাব। ইলেক্টেড গভর্নমেন্ট এবং ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে এখন প্রাইম মিনিস্টারকে একদম সব বিষয়ে যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে তো রাষ্ট্র পরিচালনার অসুবিধা হবে। সংস্কারের প্রাধান্য স্থানীয় সরকার সংস্কার কমিশনের 40 দিনের প্রস্তুতিতে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, উপজেলার বিভাগ নেয়ার প্রস্তাব। নতুন দল নিবন্ধনের সময় বাড়ল 22 জুন পর্যন্ত, ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পরই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান এনসিপির। সীমান্তে গোলাগুলি, সাধারণ নাগরিক হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, জাতিসংঘকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান। প্রাইম মিশনের শিক্ষার্থী হত্যায় জড়িতরা পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত ছিল না, অভিযোগ ফখরুলের। দ্রুত গ্রেফতার ও বিচার দাবি ছাত্রদলের। Nicely bowled. Second wicket gone for Bangladesh. এবং সিলেট টেস্টেও নড়বড়ে বাংলাদেশ, প্রথম ইনিংসে মাত্র 191 রানে অল আউট, জিম্বাবুয়ের সংগ্রহ বিন উইকেটে 67 রান। সংবাদদাতা দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। সংবিধান সংশোধনে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি করার প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। দেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন রুটিন কাজ করার জন্য 90 দিন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। আর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান বাধ্যতামূলক না রেখে তা উন্মুক্ত রাখার পক্ষেও মত দেয় বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় সংস্কার প্রস্তাবনার উপর দলের অবস্থান ও নতুন প্রস্তাবনাও তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি যে নামেই ডাকি তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদ নিয়েও কথা বলেন বিএনপির এ নেতা। যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। সংসদের সংরক্ষিত আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে একমত হলেও পরবর্তী নির্বাচিত সংসদই সিদ্ধান্ত নেবে বলে দলের অবস্থান জানান তিনি। উচ্চকক্ষের মনোনয়ন পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি কি হবে, কারা আসবে, প্রপোর্শনেট আসবে কিনা আসবে, তা আমরা বলেছি সেটা আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা সংসদে গৃহীত হোক, দ্বিকক্ষ নির্মিত হোক, তারপরে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াটা নির্ধারণ হওয়া ভালো। রাষ্ট্রপতির কার্যক্রমের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবনা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল হেড অফ দি স্টেট। যে কোনো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে নমিনাল হেড অফ দি স্টেটের কাছে কি কি পাওয়ার থাকলে পাওয়ার ব্যালেন্স হবে সেটা চিন্তা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি প্রাইম মিনিস্টার। সংস্কার প্রস্তাবনা নিয়ে আগামী 22 এপ্রিল ফের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধি দল। এবং সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার না করে জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচন করে ভালো ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিলের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে নানা দিক তুলে ধরেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ সহ কমিশন সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কমিশন প্রধান বলেন, রাষ্ট্রীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে তাতে ভালো ফল আসবে না। মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এ সময় সংস্কার প্রস্তাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করার কথা জানান তোফায়েল আহমেদ। বলেন, উপজেলাতে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং এডিআর চালু করার সুপারিশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে। তিনি আরো বলেন, মাত্র 40 দিনে একটি শিডিউলে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে 225 দিন লাগে, খরচ হয় 2000 কোটি টাকার বেশি। একটি শিডিউলে নির্বাচনী খরচ 700 কোটি টাকায় নেমে আসবে বলেও জানান তিনি। তাহলে আমরা দেখেছি যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো। সরকারের খরচ 2300 কোটি টাকার মতো, 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে। সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধানের নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। আর আবেদন জমা পড়েছে 7টে। এর আগে সিএসির সঙ্গে বৈঠকে নির্বাচনী ঐকমত্য কমিশনের প্রস্তাব না আসা পর্যন্ত অপেক্ষার সুপারিশ করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগের সময় বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তিনি। শিউরি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিগত 15 বছরে ফ্যাসিস্ট কাঠামো রূপান্তরে অন্যতম ভূমিকা নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে জড়িত সব কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনার দাবি জানান নাসির উদ্দিন। যারা এখানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন, তাদের থেকে ওনারা শপথ নিয়েছেন, কিন্তু আমরা বলেছি শুধু শপথের মধ্যেই সমাপ্ত না করে গত 15 বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এদিকে নির্বাচনের প্রস্তুতিতে ঐকমত্য কমিশনের সুপারিশ আসা পর্যন্ত অপেক্ষার সুপারিশ করেন এই এনসিপির নেতা। স্বাধীন বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু হয়েছে, যাতে দলগুলো 5 বছর পর পর যে নবায়নের যে সিস্টেম নতুন করে করতে হয়, ইলেকশন সামনে যে প্রক্রিয়াটা শুরু হবে আগামী ইলেকশনে, যাতে প্রত্যেকটা দল নবায়নের মধ্য দিয়ে সকল শর্ত পূরণ করে যেতে হয়, সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘকে আরও বাংলাদেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিং পিয়ের ল্যাক্রিস্কের সঙ্গে সাক্ষাৎকালে সীমান্তে গোলাগুলির ঘটনা, বেসামরিক হতাহতের ঘটনা এবং জীবিকা নির্বাহের ব্যাঘাতের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাক্রোক্সো। এ সময় নারী শান্তিরক্ষী নিয়োগ বাড়ানোর পাশাপাশি জাতিসংঘ শান্তি রক্ষা নেতৃত্বে সদর দপ্তর এবং মাঠ পর্যায়ে বাংলাদেশি প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জানান, জাতিসংঘ শান্তি রক্ষার সব ক্ষেত্রে নারীদের নিয়োগে সমর্থন করবে। পরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল আগামী 13 থেকে 14 মে জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে আগামীকাল কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। দোহায় আর্তনা সামিট 2025 এ অংশগ্রহণ করবেন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের 4 জন নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন। আজাদ মজুমদার জানান, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের এক ত্যাগী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড করেছে তারা কখনো এ দেশের মঙ্গলের সঙ্গে থাকতে পারে না। রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই গণতন্ত্রের পক্ষের মানুষ নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা। এই ঘটনায় নিহতের ফুফাতো ভাই বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছে। এদিকে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন জড়িত দাবি করে তাদের বিচার চেয়েছে ছাত্রদল। আলী আক্কাস আকাশের রিপোর্ট। ময়মনসিংহের ভালুকার তরুণ জাহিদুল ইসলাম পারভেজ পড়াশোনা করতেন বনানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে। শনিবার বিকেলে পারভেজ তার 2 বন্ধুর সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। পাশে দাঁড়িয়ে থাকা 2 নারী শিক্ষার্থী হঠাৎ ইভটিজিং এর অভিযোগ তোলেন পারভেজের বিরুদ্ধে এবং তাদের বন্ধু বান্ধবদের ডেকে আনেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে 2 পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করলেও উত্তেজনা থেমে থাকেনি। শিক্ষার্থীরা জানায়, এরপর ইংরেজি বিভাগের 3 ছাত্র হাজিপাড়া এলাকার কিছু বহিরাগত যুবক নিয়ে এসে পারভেজের উপর হামলা চালায়। পরে পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি ছাত্রদলের। এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় নিহতের ফুফাতো ভাই বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। যারা এই ঘটনার হত্যার সাথে জড়িত প্রত্যেকটা আসামি আমরা সিসি ফুটেজ দেখে আমরা শনাক্ত করছি। আমি এবং আমার এডিসি স্যার, আমার যে তদন্তকারী কর্মকর্তা, ইন্সপেক্টর তদন্ত, আমাদের টিম, আমরা সবাই মাঠে থেকে কাজ করছি। এদিকে পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল হয়েছে নিহতের জন্মস্থান ময়মনসিংহের ভালুকাতেও। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় 27 বিলিয়নের কাছাকাছি পৌঁছেছে। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ প্রায় $21.40 বিলিয়ন।
রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ 26.73 বিলিয়ন বা 2,673 কোটি ডলার। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে প্রবাসী আয় বা রেমিটেন্স। চলতি এপ্রিল মাসের প্রথম 12 দিনেই দেশে এসেছে 105 কোটি 24 লাখ ডলারের রেমিটেন্স। শুধু মার্চ মাসে এই রেমিটেন্সের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এক মাসে এসেছে 3.29 বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশের রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় 5,000 কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এতে 3টি চলমান প্রকল্পের কাজ এবং 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থল বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুড়ি করিডোরের উপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ।